প্রায় 6 মাস ধরে দিল্লিতে সার্জিও গোরের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যোগাযোগ গড়ে উঠেছে এবং বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক পরিস্থিতি তৈরি না হলে যে কিছুতেই বাংলাদেশকে স্থিতিশীল রাখা যাবে না, বাংলাদেশকে ইসলামী চরমপন্থীদের হাত থেকে রক্ষা করা যাবে না এবং অস্থিতিশীল পরিবেশে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা কারো পক্ষেই বিনিয়োগ বা ব্যবসা করা সম্ভব হবে না, এই প্রসঙ্গগুলো ভারত সরকারের তরফেও খুব ভালো মতো সার্জিও গোরকে, যাকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ঘনিষ্ঠতা করতে ট্রাম্প পাঠিয়েছেন, তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এ মাসের শেষে বাংলাদেশ সফর করছেন। এ ধরনের বিশেষ দূতেরা সাধারণত কোনো নতুন বিষয় নিয়ে আলোচনায় কিংবা শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কটা আরো চাঙ্গা করতে কোনো দেশ সফর করেন না। বিশেষ দূতেরা নির্দিষ্টভাবে কোনো দেশ সফর করেন সাধারণভাবে কোনো একটা কৌশলগত প্রসঙ্গ খোলাসা করতে কিংবা বিশেষভাবে কোনো বার্তা নিয়ে আসতে। কাজেই প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এই তরুণ কূটনীতিবিদ সার্জিও গোর, তিনি যে বাংলাদেশে আসছেন সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তা বহন করে, তাতে কোনো সন্দেহ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা আরো ঘনিষ্ঠ করবার এবং কমিউনিস্ট চীনের সঙ্গে সম্পর্কটাকে আরো দূরত্বের করবার সরাসরি প্রতিশ্রুতি দিয়ে একেবারে অঙ্গীকার নামায় একরকমের স্বাক্ষর করে তারেক রহমান ক্ষমতায় এসেছিলেন। শুধু ক্ষমতায় এসেছিলেন তাই নয়, তিনি দেশে ফেরার অনুমোদন পেয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফেও। সেই অবস্থা থেকে তিনি যখন প্রধান এবং প্রথম রাষ্ট্রীয় সফরের অংশ করে তুললেন তার চীন সফরকে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতি এখন সকল রকম বিশ্বাস আস্থা হারিয়ে ফেলেছে এবং সার্জিও গোর যে বাংলাদেশে সরাসরি সে প্রশ্নের উত্তর জানতেই আসছেন যে তারেক রহমান সরকারের আসলে পররাষ্ট্র নীতিটা কি। তারা কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক বাণিজ্য চুক্তি কিংবা তারেক রহমান ব্যক্তিগতভাবে এবং বিএনপি দল হিসেবে রাজনৈতিকভাবে তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা থেকে কি সরে দাঁড়াতে চায়? মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সমর্থন থেকে সরে দাঁড়িয়ে কি বিএনপি সরকার, তারেক রহমান সরকার টিকে থাকতে পারবে বলে মনে করে? চীনের কাছ থেকে কি পাওয়ার প্রত্যাশায় তারেক রহমান চীনমুখী হয়ে পড়লেন হঠাৎ করে, নাকি সেটা শুধুমাত্র ভারত বিরোধিতাকে তুঙ্গে নিয়ে যেতে এবং এই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে একরকমের টালমাটাল করে তুলতে কার পরামর্শে তিনি এমন একটা সিদ্ধান্ত নিয়ে বসলেন? এগুলো খোলাসা করতেই মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর ঢাকায় আসছেন। বাংলাদেশের পররাষ্ট্র নীতিটায় মার্কিন প্রভাবকে সর্বোচ্চ পর্যায়ে রাখতে, মানে ইউনূস আমলের মতোই বজায় রাখতে, খলিলুর রহমানকে কিন্তু মার্কিন পরামর্শে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছিল তারেক রহমান সরকার এবং খলিলুর রহমানের সেই সময়কার নিয়োগে তখন ভারতও অত্যন্ত গুরুত্বের সঙ্গে সমর্থন দিয়েছিল, কারণ ভারতের সঙ্গেও খলিলুর রহমানের একটা আলাপ আলোচনার চ্যানেল সেই ইউনূস আমল থেকে খোলা আছে। কিন্তু সেই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় কিভাবে এ ধরনের ঘটনা ঘটতে পারলো যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনে নিয়ে যাওয়া হলো তার প্রথম গুরুত্বপূর্ণ সফরে, সে প্রশ্নটাও খলিলুর রহমানের মুখ থেকেও শুনতে চাইবেন সার্জিও গোর এবং তিনি নিশ্চিতভাবেই সরকারকে এ বার্তা পরিষ্কার করে দিতে চাইবেন যে আমেরিকা, প্রেসিডেন্ট ট্রাম্প কিছুতেই ভালোভাবে তারেক রহমান সরকারের এই চীনমুখী নীতিকে দেখছে না। সে কারণেই তার যে বাংলাদেশে আসা সেটা এরই মধ্যে পত্রপত্রিকায় লেখা শুরু হয়েছে। সার্জিও গোর মাত্র 38 বছর বয়সে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিযুক্ত হন গত বছর এবং তখন তাকে পুরো দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। সারা বিশ্বেই তখন আলোচিত হয়েছিল যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক দেখভালের দায়িত্ব প্রেসিডেন্ট ট্রাম্প এই তরুণকে কেন দিলেন এবং তখন
মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন, প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে জানেন যে মার্কিন বিশেষজ্ঞরা বা ট্রাম্প প্রশাসনের ভেতরে যারা আছেন তারা বলেছিলেন ট্রাম্প সার্জিও গোরের মতো আস্থা রাখেন, বিশ্বাস করেন এবং এতটা সক্রিয় ব্যক্তিগত সম্পর্ক রাখেন এমন মানুষ ট্রাম্পের আশপাশে খুবই কম আছেন। সার্জিও গোর হচ্ছেন ট্রাম্পের দুদফার নির্বাচনে সবচেয়ে বেশি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার জন্য তহবিল সংগ্রহ করে দিয়েছিলেন। ট্রাম্পের যে ঘনিষ্ঠ ব্যক্তিরা তাদের একজন, শুধু প্রেসিডেন্ট ট্রাম্প নন, প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে, মেয়ের জামাই, সকলের সঙ্গে এই সার্জিও গোরের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প এ দফায় ক্ষমতায় এসে 2025 সালে যেই ব্যক্তিকে সকল মার্কিন প্রশাসনের দফতরে তার প্রশাসনের বিশ্বাসভাজন লোক বসানোর দায়িত্ব দিয়েছিলেন সেই ব্যক্তিটি এই সার্জিও গোর। এবং সার্জিও গোর সারা মার্কিন যুক্তরাষ্ট্রের সকল সরকারি দপ্তরে ট্রাম্পের বিশ্বাসভাজন লোকদেরকে বাছাই করে নিয়োগ করবার পর ট্রাম্প তাকে একরকমের পুরস্কার হিসেবে ভারতের এই গুরু দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি বলে দিয়েছিলেন যে ভারত হচ্ছে পৃথিবীর সেই দেশ যে দেশে মধ্যবিত্তের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 150 কোটি মানুষের দেশ। এই দেশে গিয়ে তিনি যেন, সার্জিও গোর যেন প্রধানমন্ত্রী মোদী, যিনি কিনা প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায় তার একজন ভীষণ ভালো বন্ধু, সেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সম্পর্কটা আরো ঘনিষ্ঠ করে তোলেন। 2025 ফেব্রুয়ারিতে যখন প্রধানমন্ত্রী মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন এবং এক সাংবাদিকের প্রশ্ন ছিল বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন এবং পট পরিবর্তন নিয়ে, তখন যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন সাংবাদিকদের সামনে যে বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদীর ওপরেই ছেড়ে দিতে চান, সেটাই যে প্রেসিডেন্ট ট্রাম্পের তরফে সার্জিও গোরকে দেওয়া পরামর্শ, সেটা স্পষ্ট করতেই সম্প্রতি যখন বাংলাদেশে এসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন দীনেশ ত্রিবেদী, তখন সার্জিও গোর একটা সকল রকমের প্রথা ভেঙে এক্স হ্যান্ডেলে একটা স্ট্যাটাস দিয়ে বললেন যে তিনি দীনেশ ত্রিবেদীর বাংলাদেশের ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার ঘটনাকে স্বাগত জানান এবং তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে কাজ করার দিকে তাকিয়ে আছেন, মানে লুক ফরওয়ার্ড করে আছেন। মানে একজন ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে সার্জিও গোর কেন কাজ করতে আগ্রহী হবেন? সার্জিও গোর বাংলাদেশে কাজ করবেন খলিলুর রহমানের সঙ্গে, সার্জিও গোর বাংলাদেশে কাজ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে, বিএনপি সরকারের সঙ্গে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে, অথচ সার্জিও গোর দিল্লি বসে এক্স হ্যান্ডেলে স্ট্যাটাস দিয়ে বললেন তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে কাজ করার বিষয়ে অত্যন্ত আগ্রহের সঙ্গে তাকিয়ে আছেন। সার্জিও গোরের ওই বার্তা থেকে এটা পরিষ্কার ছিল যে ভারত বিরোধিতার বিষয়টি তারেক রহমান সরকারের মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবে দেখছে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে ভারত বিরোধিতার হাত ধরে ধরে চীন মুখীনতা আসছে তারেক রহমান সরকারে। এবং মনে রাখতে হবে ব্রেন ক্রিস্টেনসন যখন সেনেটে বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে আসবেন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে, সেই বিষয়ে সেনেটের মুখোমুখি হয়েছিলেন, তখন ব্রেন ক্রিস্টেনসনকে সেই 2025-এই এ কথা সেনেটকে দিতে হয়েছিল যে তার মূল কাজ হবে বাংলাদেশে এসে বাংলাদেশ যাতে কিছুতেই কমিউনিস্ট চীনের সঙ্গে সামরিক বেসামরিক কোনো সম্পর্ক আরো ঘনিষ্ঠ করবার সুযোগ না পায় কিংবা চীনের সঙ্গে ঘনিষ্ঠতার ঝুঁকিটা বুঝতে পারে। কারণ তখন মার্কিন সেনেটে একথাও হয়েছিল যে ইউনূস সরকারের ব্যাপারটা কি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারটা কি, তারা চীনের সঙ্গে এত মাখামাখি করছে কেন। তখন ব্রেন ক্রিস্টেনসন ওই কথা দিয়ে এসেছিলেন। শুধু কিন্তু তাই নয়, তিনি 2026 সালে নির্বাচনের আগে আগে এসে দায়িত্ব নেওয়ার পরেও সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে বারবার কথা বলেছেন যে তিনি বাংলাদেশে এসেছেন যাতে বাংলাদেশে যে সরকার নির্বাচিত হতে যাচ্ছে তারা বোঝে চীনের সাথে সম্পর্ক তৈরি করার ঝুঁকি আছে, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা ভালো করে দেখবে না। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে চীনের সঙ্গে সম্পর্ক বাড়ালে তার নিরাপত্তা ঝুঁকি আছে, মানে একটা সরাসরি হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে চীনের সাথে মাখামাখি বাড়ালে হবে সেটা কিন্তু দিয়ে রাখা হয়েছে। বিশেষ করে চীনে গিয়ে
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একটা সাক্ষাৎ পেতে তারেক রহমান, খলিলুর রহমান যখন একরকমের হয়রান হয়ে পড়ছিলেন, তখন শেষ পর্যন্ত প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তারেক রহমানের একটা দ্বিপাক্ষিক বৈঠক হয় বটে, কিন্তু সেই বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দেয়, সেই বিবৃতিতে চীন দাবি করে বসে যে তারেক রহমান সরকারের সঙ্গে অত্যন্ত ইতিবাচকভাবে আলাপ হয়ে গেছে, যে বাংলাদেশ চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরে গড়ে তুলতে সম্মত হয়েছে। চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের বিষয় নিয়ে ভারতের তো আপত্তি আছেই, ঘোরতর আপত্তি আছে যুক্তরাষ্ট্রের। চীনের কুনমিং প্রদেশ থেকে শুরু হয়ে ওই করিডোর মিয়ানমারের মান্দালয়, মিয়ানমারের ইয়াঙ্গন, রাখাইন রাজ্যের চকপিউ গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যাবে এবং তার মধ্যে বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রামকে যুক্ত করা হবে। এরকম একটা করিডোরের পরিকল্পনার কথা অনেক বছর ধরেই চলছে। ভারতের আপত্তির মুখে সেটাতে বাংলাদেশে শেখ হাসিনা সরকার আগে যুক্ত হওয়ার কোনো আলাপ করেনি, বা বাংলাদেশের সরকার সবসময় নিরাপত্তাগতভাবে ভারতকে খেপিয়ে এটা করা যায় কিনা সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছে। কিন্তু তারেক রহমান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে একেবারে বিচলিত করে দিয়ে জুন মাসে সে প্রসঙ্গে কথা দিয়ে এসেছেন বলে শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার বিষয়টাকে হালকা করে দেখানোর চেষ্টা করছিল বটে। ফিরে এসে তারেক রহমানের সফর সঙ্গীরা, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সকলেই বলেছেন যে বাংলাদেশ বিবেচনা করছে, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর গড়ে তোলার বিষয়ে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে আরো খেপিয়ে তুলে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি বলেছেন যে বাংলাদেশ ও চীনের সম্পর্ক ইতিহাসের সর্বোত্তম পর্যায়ে রয়েছে এবং বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরের কাজ নাকি এগিয়ে যাচ্ছে। মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝ দেওয়ার চেষ্টা হলো, বিশ্বকে বুঝ দেওয়ার চেষ্টা করলো বিএনপি সরকার যে এখনো তারা বিবেচনা করছে, শি জিনপিংকে কোনো কথা দিয়ে আসেনি, অথচ এখন মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে শি জিনপিং এর সঙ্গে বৈঠক পাওয়ার সুবাদে বাংলাদেশ সরকার, তারেক রহমান সরকার রীতিমতো ওই করিডোরের কাজ এগিয়ে নেওয়া শুরু করে দিয়েছে। তারেক রহমান চীন গিয়ে শি জিনপিং এর সঙ্গে বৈঠক পেলে হয়তোবা তিস্তা প্রকল্প 10 বছরের জন্য চীনকে দিয়ে আসবেন, সেই আশঙ্কার কথা মাথায় রেখেই কিন্তু ব্রেন ক্রিস্টেনসন, তারেক রহমান, খলিলুর রহমানরা চীন রওনা হওয়ার আগের দিন শনিবার সাপ্তাহিক ছুটির দিনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দৌড়ে গিয়ে অফিস খুলিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সাবধান করে এসেছিলেন। আর তারা কিনা গিয়ে রীতিমতো একটা করিডোর দিয়ে এসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন এসবকে কিছুতেই ভালোভাবে দেখছে না। কাজেই সার্জিও গোর আসছেন ঢাকায় সুস্পষ্ট বার্তা নিয়ে। চীনের সঙ্গে মাখামাখি থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র আর সমর্থন বজায় রাখতে পারবে না তারেক রহমান সরকারের ওপর। আর অন্যদিকে প্রায় 6 মাস ধরে দিল্লিতে সার্জিও গোরের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যোগাযোগ গড়ে উঠেছে এবং বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক পরিস্থিতি তৈরি না হলে যে কিছুতেই বাংলাদেশকে স্থিতিশীল রাখা যাবে না, বাংলাদেশকে ইসলামী চরমপন্থীদের হাত থেকে রক্ষা করা যাবে না এবং অস্থিতিশীল পরিবেশে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা কারো পক্ষে বিনিয়োগ বা ব্যবসা করা সম্ভব হবে না, এই প্রসঙ্গগুলো ভারত সরকারের তরফেও খুব ভালো মতো সার্জিও গোরকে, যাকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ঘনিষ্ঠতা করতে ট্রাম্প পাঠিয়েছেন, তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই সব মিলিয়ে সার্জিও গোরের এই সফর তাই মূলত তারেক রহমানকে সমঝে দিতে, একদিকে যেমন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দেশে ফেরার পরিসর তৈরি করতে তারেক রহমানকে সক্রিয় হতে হবে এবং সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ একটু কান পাতলে শোনা যাবে ফিসফিসানি। কেন আসছেন সার্জিও গোর? তার মানে হলো তিনি ঢাকায় যাচ্ছেন। সাধারণত এক দেশের রাষ্ট্রদূতরা অন্য দেশে যান না, বেড়াতে যেতেই পারেন, তবে সরকারি সফরে আসেন না। কিন্তু কথাটা হলো এই বৃষ্টি বাদলার দিনে সার্জিও গোর যে বেড়াতে আসছেন না বাংলাদেশে, সেটা স্পষ্ট। তাহলে কেন আসছেন? আসছেন এই জন্যেই
যে ভারতে তিনি ট্রাম্প সাহেবের রাষ্ট্রদূত তো বটেই, কিন্তু তার সঙ্গে আরও একটা গুরু দায়িত্ব তার কাঁধে দিয়েছেন ট্রাম্প। কারণ ট্রাম্পের বিশেষ আস্থাভাজন তিনি একই সঙ্গে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়াতে ট্রাম্পের বিশেষ দূত। যে পদে তার আগে ছিলেন সেই বিখ্যাত ডোনাল্ড লু, মনে আছে নিশ্চয়ই তার কথা। অবশ্য বাংলাদেশের অনেকেই তাকে বলবেন যে বিখ্যাত নন, কুখ্যাত। ভারতের মানুষের কাছে তিনি তেমন পরিচিত নন, কিন্তু বাংলাদেশে তিনি বেশ চেনা নাম, পরিচিত মুখ। কারণ শেখ হাসিনাকে গদিচ্যুত করার যে পরিকল্পনা ছিল ডিপ স্টেটের, সেই পরিকল্পনায় ডোনাল্ড লুর খুব বড় ভূমিকা ছিল। সেই ভূমিকাটা তাকে দেয়া হয়েছিল তার ওই বিশেষ পদটি দিয়ে, যে তিনি এশিয়া এবং মধ্য এশিয়ার তিনি বিশেষ দূত আমেরিকার। দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সরকারের প্রতিনিধি হয়ে এই মহাদেশে, এই উপমহাদেশে যা করবার আমেরিকার স্বার্থ রক্ষার, সেই কাজটি তিনি করেছেন। এই পদটির সঙ্গে দিল্লিতে দেশের রাষ্ট্রদূত হওয়াটা সার্জিও গরেরও উপরি পাওনা। এর অর্থ ভারতের সঙ্গে আমেরিকার যে আরও বড় দৃঢ় সম্পর্ক চায় আমেরিকা, এটা তারই প্রমাণ। এটা ঠিকই যে রাশিয়ার তেল কেনা আর বাণিজ্য শুল্ক নিয়ে দুদেশের সম্পর্কে কিঞ্চিত দূরত্ব তৈরি হয়েছে, তবু জিওপলিটিক্সের স্বার্থে ভারত আমেরিকার পাশাপাশি থাকাটা যে দুদেশের জন্যে খুব জরুরি, এটা দুটো দেশই জানে। আর সেই জানাটা আরও গভীর হয়েছে 1.5 মাস আগে ফ্রান্সে G7 বৈঠকের সময় থেকে। তাই যখন আমেরিকা দেখল গ্যালারির দিকে তাকিয়ে খেলার তাগিদে হোক আর দেশের মানুষের মনে সযত্নে লালিত ভারত বিরোধিতার আগুনে ইন্ধন দিতে হোক, তারেক রহমান সরকার পাকিস্তানের সঙ্গে দহরম মহরম করছে, আমেরিকা বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামায়নি, আদৌ মাথা ঘামায়নি। তারেক রহমান যদি তার প্রথম বিদেশ সফর পাকিস্তানের করতেন, তাহলেও ওয়াশিংটন কিছু বলতো না। কারণ ভারতের সঙ্গে যত ভালোবাসাবাসি থাকুক না কেন, ভারতকেও তো চাপে রাখতে চায় আমেরিকা। এটাই রাজনীতি, এটাই জিওপলিটিক্স। কিন্তু তারেক রহমান পাকিস্তান সফরে না গিয়ে গেলেন চীনে। লক্ষ্য ছিল চীন দিয়ে তিনি সফর শুরু করবেন প্রধানমন্ত্রী হয়ে। তবু মালয়েশিয়াতে পা রাখলেন একটু ছেলে ভোলানো গান গাইতে। বলতে চাইলেন, কই চীন দিয়ে তো শুরু করি নাই, বাংলাদেশ নিরপেক্ষ, চীন ভারত সমদূরত্ব। এই সমদূরত্বটা মানে এই যে চীন সফর আমেরিকার সহ্য হয়নি। বাংলাদেশের এই চীন প্রেমকে আমেরিকা ভালো লাগেনি। তিস্তা নিয়ে, পদ্মা নিয়ে, লালমনিরহাট নিয়ে, মংলা বন্দর নিয়ে, এসিজেড নিয়ে, যুদ্ধ বিমান কেনা নিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের এই মাখামাখিটা। আমেরিকা ও ভারত দুদেশেরই সন্দেহ গোপন চুক্তি হয়ে গেছে চীনের সঙ্গে। এরপর চীন থেকে ফিরে তারেক রহমান নিজেকে বুদ্ধিমান ও নিরপেক্ষ দেখাবার জন্যে ভারত সফরে আসার ইচ্ছা ব্যক্ত করলেন। প্রস্তাব পাঠালেন দিল্লি আসবেন। ভারত সাফ বলে দিল আসতে হবে না। কূটনৈতিক বার্তা চলে গেল, ভুলে যাও গঙ্গার জল, তিস্তার জল, বাণিজ্য চুক্তি, ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি, এসব আর কিচ্ছু ফিরিয়ে দেয়া হবে না। বাংলাদেশের জন্যে ভারত প্রায় দরজা বন্ধ। শুধু এই নয়, সীমান্তে যুদ্ধকালীন ব্যবস্থা নিতে শুরু করেছে ভারত। শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থাটাও শুরু করে দিয়েছে ভারত। ভারত একা যে খেপেছে তা নয়, খেপেছে আমেরিকাও। তারেক রহমানকে ওয়ার্নিং দিতে, মানে একেবারে সামনাসামনি বসিয়ে একটা আলটিমেটাম দিতে ঢাকায় চলে আসার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা
আর তাই এসেছেন সার্জিও গর। তারেক রহমান আনপড় রাজনীতিবিদ হলে ভারত আমেরিকা দুই দেশকে দূরে ঠেলতেন না, কিন্তু তিনি একেবারে কাঁচা খেলোয়াড়। এখন ছুটেছেন সৌদি আরবে, রথ দেখা আর কলা বেচা একসঙ্গে দুটো কাজ সারতে। কীরকম? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পাঠিয়েছেন তুরস্কে আর নিজে গেছেন সৌদিতে। দুই দেশের সঙ্গে আমেরিকার ভালো মহরম। আবার যদি তাদের প্রভাব খাটিয়ে আমেরিকার সুনজরে আসা যায়, এবং সবচেয়ে বড় আশা যদি শেখ হাসিনার দেশে ফিরে আসাটা আটকে দেয়া যায়। এক সময় দেশে ফেরাও আমাদের দাও, আর এখন উল্টো বলছে তারেক রহমান সরকার, আমাদের এখানে দিও না, শেখ হাসিনাকে দিও না, ওখানে রেখে দাও। কারণটা কি? কারণ শেখের বেটি ফিরলে বিএনপি জামাতের ছদ্মযুদ্ধ শেষ হয়ে যাবে। দেশে তখন দুইটি পক্ষ, একটা মুক্তিযুদ্ধের পক্ষ, একটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ পক্ষ। একদিকে শেখ হাসিনা ও তার মুক্তিযুদ্ধের সপক্ষের জোট, অন্যদিকে বিএনপি, জামাত, ওই আরও হেফাজত, এনসিপি, এইসব বাকিরা যারা পাকিস্তানপন্থী, রাজাকার। দেশের মানুষ 24-এর অভ্যুত্থানের আসল চেহারা দেখে এতটাই ক্ষিপ্ত যে মনে প্রাণে চাইছে শেখ হাসিনা ফিরুন দেশে। তিনি ফিরে এসে বাঁচান বাংলাদেশকে। মাটির কথা, মাটি কি বলছে এ কথাটা আমেরিকার কানে যে যায়নি এমন তো কান নয়, এমন কানটা তার পরিষ্কার আমেরিকার। আর এই মাটির কথা জানতে ও আমেরিকার মনের কথাটা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশকে জানাতে ঢাকায় আসছেন আমেরিকার বিশেষ দূত সার্জিও গর। সঙ্গে নিয়ে রেখেছেন তারেকের জন্যে লন্ডনে যাওয়া মানে লন্ডনে আবার আশ্রয় নেয়ার টিকিট, প্লেনের টিকিট। আগেরবার লন্ডনে গিয়ে দেশে ফিরতে তারেকের লেগেছিল 17 বছর। তার মধ্যে তার বিরুদ্ধে একের পর এক মামলা ছিল, মৃত্যুদণ্ড, দীর্ঘ কারাবাস, জরিমানা সব ছিল। কিন্তু সেই সব কিছু উঠে গেছে, সেটা আন্তর্জাতিক খেলায় কূটনীতিতে উঠেছে। সেই খেলার একটা খেলোয়াড় কিন্তু তারেক রহমানকে দেশে ফেরাবার ব্যাপারে ছিল ভারতও। এখন তারেক ভুলে গিয়ে চীনের সঙ্গে প্রেম করুক। এবার গেলে ফিরতে, সেবার লেগেছিল 17 বছর, এবার ফিরতে কত বছর লাগবে? জীবদ্দশায় ফিরতে পারবেন তো? আর এক বড় সমস্যা, এবার